সকলকে আবার একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, দেখো আমরা জ্যামিতিক বিভিন্ন প্রমাণগুলো করি, কিন্তু অনেক ক্ষেত্রে কি দেখি যে আমরা প্রমাণগুলো করি ঠিকই, কিন্তু যে জিনিসগুলো আমরা ব্যবহার করি অনেক প্রাথমিক ধারণা আছে জ্যামিতির যেগুলো আমরা জানি না। সেগুলো জানার জন্য আমরা কিছু ডেফিনেশন, তার সাথে সাথে বেশ কিছু তাদের ধর্ম, এগুলো একটু আমরা জানবো। আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে জ্যামিতির ওপর। জ্যামিতির প্রথম থেকে একদম যে জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগবে, পরপর আমি ক্লাস অনুযায়ী, একটা ক্লাস, দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস, এইভাবে আমি তোমাদের ক্লাস অনুযায়ী ভিডিওগুলো দেব। তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে থাকো। আর কেউ যদি আমার চ্যানেলে প্রথম আজকে দেখে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। চলে এসো, আজকে আমরা প্রথমে জানবো জ্যামিতি। দেখো, জ্যামিতি আমরা ইংরেজিতে কি লিখি? ইংরেজিতে লিখি জিওমেট্রি। জিওমেট্রি, এই জিওমেট্রি প্রাচীন গ্রিক শব্দ শুনে রাখো ভালো করে, জিওমেট্রন থেকে এসেছে। এই জিওমেট্রনের জিও কথাটার অর্থ কি? জিও কথাটাকে আমরা কি বলি না আর্থ। আর্থ মানে আমরা কি বলি? পৃথিবী, বা এই ক্ষেত্রে আমরা কি বলবো? ভূমি। আরেকটা হচ্ছে ম্যাট্রন। ম্যাট্রন মানে আমরা কি বলি না মেজারমেন্ট। মেজারমেন্ট মানে আমরা কি বলি? পরিমাপ। তাহলে জ্যামিতির মূল মিনিংটা কি বোঝাচ্ছে, মানেটা কি বোঝাচ্ছে না জমির বা ভূমির পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ কি হচ্ছে? ভূমির পরিমাপ। তোমাদের জ্যামিতি শব্দের অর্থটা বোঝা গেল, তোমরা শুধু এটুকুই মনে রাখলে হবে। এবার আমরা দেখবো এই যে জ্যামিতি সম্বন্ধে জানার আগে জ্যামিতির যা কিছু ধারণা যিনি দিয়েছিলেন তাকে আমরা কি বলবো? জ্যামিতির জনক বলি। কি বলা হয়? অনেক সময় শর্টকাট তোমাদের দেয় বিভিন্ন পরীক্ষাতে, জ্যামিতির জনক। গ্রিক গণিতজ্ঞ কি মনে রাখো? কি গণিতজ্ঞ? গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড। অনেক সময় পরীক্ষায় দেয় জ্যামিতির জনক কাকে বলা হয়? ইউক্লিডকে। আবার ঘুরে প্রশ্ন আসে, ইউক্লিডকে ড্যাশ বলা হয় জ্যামিতির জনক। এবার ইউক্লিডের লেখা যে গ্রন্থটা, সেটার নাম কি জানবো আমরা না দ্য এলিমেন্টস। এই বিখ্যাত গ্রন্থটা আবার কতগুলো অধ্যায়ে বিভক্ত? 13টি অধ্যায়ে বিভক্ত। আমরা এতটা পর্যন্ত জানলেই হবে। এবার আমরা আজকে যে বিষয়টা জ্যামিতির আলোচনা করব সেটা কি? সেটা দেখব বিন্দু এবং রেখা নিয়ে। দেখো, আমরা অনেক কিছু জানি কিন্তু জিজ্ঞাসা করলে বলতে পারি। জ্যামিতির ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বা অনেকেরই হয়ে থাকে। প্রথমে আমরা দেখব বিন্দু। দেখো, আমি বোর্ডের উপর কতগুলো ফুটকি দিচ্ছি, দেখো কালির দাগ পড়ছে না বোর্ডের উপর অনেকগুলো? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিন্দু। তার মানে বিন্দু বলতে গিয়ে আমরা কি বলতেছি না যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র অবস্থান আছে। যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র কি আছে? অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, তাকেই আমরা বলবো বিন্দু। আমি ডেফিনেশন গুলো লাস্টে আমি তোমাদেরকে খুব সুন্দর করে সব লিখে দিয়ে দিচ্ছি, তোমরা তখন দেখে নিবে। এখন বুঝে নাও ভালো করে। বিন্দু কাকে বলবো না যার কেবলমাত্র, যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র অবস্থান বা অবস্থিতি আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখো কিছুই নেই, তাকেই আমরা বলবো বিন্দু। তাহলে এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু ইত্যাদি বুঝতে পারবে। এরপর বিন্দু জানার পরেই আমরা জানবো কি না রেখা। রেখাটা কি? রেখা বলতে আমরা কি বলবো না রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমষ্টি। দেখো, রেখাটা কি হচ্ছে না অসংখ্য বিন্দুর সমষ্টিতে কি তৈরি হয়? একটা রেখা তৈরি হয়। মূলত আমরা রেখা বলতে সরলরেখাকেই বুঝি। রেখা কাকে বলবো না যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে। ভালো করে মনে রাখো, যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা দেখো কিছুই নেই,
তাকেই আমরা কি বলবো, রেখা। এবার রেখার প্রকারভেদ, আমরা চলে আসি রেখার প্রকারভেদ। রেখার প্রকারভেদ, দেখো রেখাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সরল রেখা, আর একটা হচ্ছে কি বক্ররেখা। সরল রেখা কাকে বলবো, বক্ররেখা কাকে বলবো? সরল রেখা বলতে যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় দিক পরিবর্তন না করে, অর্থাৎ আমরা দেখো একদিক থেকে যাচ্ছি অন্যদিকে কোনো দিক পরিবর্তন না করে যাই, তখন সেটা আমরা কি বলি না সরল রেখা। তাহলে মনে করি এ বি একটি, তাহলে সরল রেখা। এবার সরল রেখার যেহেতু কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, তাই জন্য আমরা সরল রেখার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না। কিন্তু সরল রেখাকে লেখার সময় আমরা কি লিখি, এ বি, এইরকম নোটেশনটা দিয়ে আমরা লিখি। তাহলে সরল রেখা আবার বলতেছি, যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় কোনরূপ দিক পরিবর্তন না করে যায়, তাকেই আমরা কি বলবো, সরল রেখা। বক্ররেখা কাকে বলবো না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় যদি দিক পরিবর্তন করে, তাহলে তাকেই বলবো কি আমরা বক্ররেখা। বোঝা যাচ্ছে তোমাদের নিশ্চয় যে সরল রেখার যে রেখা দিক পরিবর্তন করে যাচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, বক্ররেখা। দেখো যখন দিক পরিবর্তন করে করে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো না বক্ররেখা। মনে করি আর এটা পি আর এটা কিউ, দেখো তাহলে পি কিউ একটা কি রেখা হচ্ছে, এক্ষেত্রে আমরা পি কিউ কে কি বলবো, বক্ররেখা। দেখো যখনই সরল রেখা বলেছিলাম, সরল রেখা জানার পরেই আমাদের একটা জিনিস জানতে হয়, সরল রেখাংশ বা রেখাংশ। আমরা কি বলি, অনেক সময় বলি রেখাংশ বা সরল রেখাংশ। সরল রেখাংশ ডেফিনেশনটা এইভাবেই বলা যায়, রেখার অংশকেই বলা হয় রেখাংশ। আবার অন্যভাবেও আমরা বলতে পারি দুটো বিন্দুর সংযোজক সরলরেখাকেই বলা হয়, দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকেই বলা হয় কি রেখাংশ। তাহলে দেখো এ একটা বিন্দু বি একটা বিন্দু, তাহলে এটাকে আমরা বলবো কি এবি রেখাংশ। এটা কিরকম লেখা হয়, এবি মাথায়, এটা মানে রেখাংশ। এবার দেখো এবি প্রান্তবিন্দু দুটো, এই যে এ বিন্দু এটাকে বলবো প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু। আবার বিটাকেও আমরা কি বলবো, এটাকেও বলবো প্রান্তবিন্দু। দেখো যেহেতু নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, তাহলে এর দৈর্ঘ্য আমরা কি করব, পরিমাপ করতে পারবো। কিন্তু সরলরেখার ক্ষেত্রে নির্দিষ্ট প্রান্তবিন্দু না থাকায় আমরা কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না, কিন্তু রেখাংশের ক্ষেত্রে আমরা পরিমাপ করতে পারি। এবার আমরা জানবো সমান্তরাল সরলরেখা আর অসমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কাকে বলবো না, তিন বা ততোধিক বা দুই বা তার অধিক রেখা যদি উভয় দিকে আমরা বর্ধিত করি, তারা যদি একে অপরকে ছেদ না করে, উভয় দিকে বর্ধিত করছি, তারা একে অপরকে কোথাও দেখো ছেদ করছে না, তাহলে তাদেরকে আমরা কি বলবো, সমান্তরাল সরলরেখা। মনে করি এবি আর সিডি, দেখো এই দুটো রেখাকে উভয় দিকে মানে এদিকেও বাড়াচ্ছি এদিকেও বাড়াচ্ছি অসীম দূরত্ব পর্যন্ত, তারা কখনোই একে অপরকে ছেদ করবে না, তাহলে এই দুটো রেখাকে আমরা কি বলবো, সমান্তরাল সরলরেখা। কি জানতেছি আমরা এখন, সমান্তরাল সরলরেখা। সরলরেখা তাহলে এবি সমান্তরাল কি লিখতে পারি, সিডি। আবার অন্যভাবেও আমরা বলতে পারি দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব বা মধ্যকার দূরত্ব যদি সর্বদা নির্দিষ্ট থাকে, তাহলে সেই দুটো রেখাও কি হয়, সমান্তরাল হয়। আবার বলতে পারি দুটো রেখা যদি কখনো একে অপরকে ছেদ না করে, তাহলে সে দুটো রেখা কি হয়, সমান্তরাল হয়। এরপর আমরা জানবো অসমান্তরাল সরলরেখা। অসমান্তরাল সরলরেখাটা কি না, একই সমতলে অবস্থিত একাধিক রেখা যদি একে অপরকে ছেদ করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, অসমান্তরাল সরলরেখা। মনে করি দেখো এবি
সিডি ইএফ। তাহলে এরা কি হচ্ছে, একে অপরকে ছেদ করছে, তাহলে এটা হয়ে যাবে কি অসমান্তরাল সরলরেখা। বা আমরা অনেক সময় বলি না পরস্পর ছেদী সরলরেখা। পরস্পর ছেদী সরলরেখা কিরকম না, দুটো রেখা যদি একে অপরকে একটা বিন্দুতে ছেদ করে, মনে করি দেখো এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, তারা একে অপরকে মনে করি পি বিন্দুতে ছেদ করছে, তাহলে এবি এবং সিডি পরস্পর পরস্পরকে যেহেতু ছেদ করছে, তাই জন্য আমরা কি বলি না এবি ও সিডি হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা। এবার আমরা জানবো সমবিন্দু সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা কাকে বলবো, তিন বা ততোধিক সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয়। ভালো করে বুঝো, সমবিন্দু সরলরেখা কাকে বলতেছি, সমবিন্দু সরলরেখা। কি বলা হচ্ছে না, তিন বা তিনের বেশি, তিন হতে পারে বা তার বেশি হতে পারে সরলরেখা যদি একটি বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে তাদেরকে আমরা কি বলবো, সমবিন্দু সরলরেখা। তাহলে মনে করি দেখো এবি সিডি ইএফ, তারা দেখো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, মনে করি কি বিন্দু না, এক্ষেত্রে দেখলাম পি বিন্দু, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। এটা জানার পর আমাদের এখানে আরো একটা জিনিস তোমাদের বলে রাখি, অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় একটা বিন্দু দিয়ে তুমি কত সংখ্যক সরলরেখা আঁকতে পারো। দেখো একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি। এবার আমাদের অনেক সময় জানতে চায় যে দুটো বিন্দু দিয়ে, ভালো করে শুনে বুঝে রাখো একটু, দুটো বিন্দু দিয়ে কতগুলো রেখা টানা যায়। দুটো বিন্দু দিয়ে যদি বলে দুটো বিন্দু দিয়ে কতগুলো রেখা টানা যায়, দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা যায় আর দুটো বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা টানা যায়। তোমরা বুঝে কিন্তু এটার উত্তর দিবে। যদি তোমাকে বলে দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানা যায়, যদি জানতে চাই তখন আমরা বলবো দুটো বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা টানা যায়। যদি তোমাকে বলে দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা টানা যায়, আমরা বলবো দুটো বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা টানা যায়। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সমরেখ বিন্দু। সমরেখ, দেখো কথাটার মধ্যেই কিন্তু আমার সবকিছু আছে। তিন বা ততোধিক বিন্দু যদি একটি সরলরেখার উপর থাকে, মনে করি এ বি সি, দেখো বলছে তিন বা ততোধিক বিন্দু যদি একই সরলরেখার উপর থাকে, তাহলে ওই বিন্দুগুলোকে আমরা কি বলবো, সমরেখ বিন্দু। তাহলে দেখো এ বি সি তারা দেখো একই রেখার উপর আছে, তাহলে এদেরকে আমরা কি বলবো, সমরেখ বিন্দু। এটাকে কি বলা হবে, সমরেখ বিন্দু। অর্থাৎ একই রেখার উপর যখন বিন্দুগুলো থাকবে তখন তাকে বলা হবে সমরেখ বিন্দু। আর অসমরেখ বিন্দু কাকে বলবো, অসমরেখ, কথাটার মধ্যেই আছে দেখো যে কি দেখতে পাচ্ছি আমরা, একই রেখার উপর থাকবে না। মনে করো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তাহলে দেখো একই রেখার উপর যখন না থাকবে তখন আমরা তখন কি বলবো না অসমরেখ বিন্দু। তোমরা আপাতত এই যে জিনিসগুলো আলোচনা করলাম ভালো করে একটু দেখো। এর সাথে সাথে আমি তোমাদের আরেকটু জিনিস বলে দিচ্ছি, অনেক সময় জানতে চায় একটা সরল রেখা আর একটা বক্ররেখা, দেখো একাধিক বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। আবার অনেক সময় জানতে চায় দুটো বক্ররেখা কিরকম ছেদ করে, দেখো তুমি নিজে দেখো। তাহলে একটা সরলরেখা, একটা বক্ররেখা, দুটো বক্ররেখা, তোমরা এগুলো একটু জানো। পরের ক্লাসে আমি তোমাদের রেখাংশ, রশ্মি এগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা এতটা পর্যন্ত ভালো করে দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর আমি তোমাদের সব ডেফিনেশন গুলো এরপরে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো তাহলে বিন্দু কাকে বলছে না, যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র অবস্থিতি বা অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তাকেই বিন্দু বলে। তাহলে এখানে এই একটি বিন্দু। দ্বিতীয় দেখো রেখা, যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই, তাকে রেখা বলা হয়। সরল রেখা, যে রেখা দিক পরিবর্তন না করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রসারিত হয়, তাকে সরল রেখা বলে। দেখো এবি একটি সরল রেখা, কিভাবে লেখা হয়, এবির মাথায় উভয় দিকে তীর চিহ্ন। রেখাংশ কাকে বলে না, সরল রেখার অংশকে রেখাংশ বলে, অথবা আমরা কি বলতে পারি না, দুটো বিন্দুর সংযোজক সরল রেখাকে রেখাংশ বা সরল রেখাংশ বলে। দেখো এ থেকে বি, তাহলে এ এবং বি প্রান্ত বিন্দু,
তাহলে এবি হলো রেখাংশ। কিভাবে লেখা হয়? এবির মাথায় রেখা দেওয়া হয়। তোমরা একটু এর পরের ডেফিনিশনগুলো দেখো। বক্ররেখা, যে রেখা দিক পরিবর্তন করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রসারিত হয় তাকে বক্ররেখা বলে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি থেকে কিউ, তাহলে পি কিউ একটা বক্ররেখা। তারপরে দেওয়া আছে দেখো সমান্তরাল সরলরেখা। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখাকে উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করলে যদি তারা পরস্পরকে ছেদ না করে তখন তাদেরকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলবে, আর যদি ছেদ করে তখন পরস্পর ছেদি বা অসমান্তরাল সরলরেখা। এক্ষেত্রে দেখো এবি এবং সিডি সমান্তরাল। তারপর দেওয়া আছে সমবিন্দু সরলরেখা। তিন বা ততোধিক সরলরেখা একটি মাত্র বিন্দুতে মিলিত হলে ওই সরলরেখাগুলোকে কি বলা হচ্ছে? সমবিন্দু সরলরেখা। দেখো এবি সিডি ই এফ পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এবার জানবো আমরা কি সমরেখ বিন্দু। তিন বা ততোধিক বিন্দু যদি একই সরলরেখার উপর থাকে বা অবস্থিত হয় তাহলে ওই বিন্দুগুলোকে কি বলা হবে? সমরেখ বিন্দু। এবিসি কি হচ্ছে? সমরেখ বিন্দু। তোমরা ভালো করে একটু দেখো।